বাংলাদেশের প্রফেশনালসরা অ্যাকচুয়ালি কমন কি প্রবলেম ফেস করে মেন্টাল হেলথ নিয়ে? ছেলেদেরকে জিজ্ঞেস করি যে আপনার মেন্টাল হেলথের দরকার হলে আসবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তখন আমাদেরকে যে উত্তরটা শুনতে হয়, আমার মেন্টাল হেলথে কোনো প্রবলেম নাই, আমার পকেটে টাকা থাকলেই আমার মন ভালো থাকে। আমরা অনেকে আছি যারা মেন্টাল হেলথ ইস্যু ফেস করতেছি, বাট এমন কোনো ব্যাপার আছে যে আমরা সোশ্যাল বা কালচারাল কোনো কারণে সেটা বুঝতে পারি না যে আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি। মানুষ ছাঁটাই করা, নতুন করে নেওয়া, এতে প্রোডাক্টিভিটি বাড়ে না, উল্টা এটা অফিসের উপর অনেক নেগেটিভ ইম্প্যাক্ট রাখে। খুব টক্সিক এনভায়রনমেন্টে থাকলে আপনাকে সেই এনভায়রনমেন্ট কুইট করতে হবে। আপনার এমপ্লয়ি যদি খুব খারাপ হয়, তাকে আপনি বের করে দিবেন। আপনার এমপ্লয়ার যদি খুব খারাপ হয়, ওই চাকরিটা ছেড়ে দিবেন। একজন প্রফেশনালের মেন্টাল হেলথের সাথে আমাদের ঢাকা শহরের জ্যাম, পলিউশন, ট্রাফিক জ্যাম এইগুলোর কোনো কি সম্পর্ক আছে? কর্মচারীদের মধ্যে বাংলাদেশে ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক বেশি। ব্যালেন্সিং খুব জরুরি। আপনি গড়পড়তা জেনেরিক ভাবে একজন লিডারকে খারাপ বলতে পারবেন, আবার আপনি জেনেরিক ভাবে কর্মচারীদেরকে খারাপ বলতে পারবেন না। মানুষ দোষী গুণেই থাকবে, মানুষের মধ্যে আপনি পারফেকশন পাবেন না। আর এটা যদি বাদ দিয়ে, আজকে তো শনিবার, আজকে তো আমাদের জন্য খুব শুভ দিন। কালকে থেকে যে একটা ডিজাস্টার শুরু হবে, সকাল থেকে যুদ্ধ মানুষের, অফিসে যাওয়ার। স্যার, আমাদের শোতে স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার মেইনলি ইউনিভার্সিটির শিক্ষকতা থেকেই ট্রেনিং এসছেন। জি। সো সেখান থেকে মেন্টাল হেলথ নিয়ে কাজ করা এবং এই ক্যারিয়ার সুইচটা আসলে কেন? ভালো বলছেন। আমি প্রথমে আমার ক্যারিয়ার শুরু করছিলাম ইউনিভার্সিটি টিচিং থেকে। পরে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাতে ট্রেনিংয়ে ছিলাম। কিন্তু এটা করতে যেয়ে দেখি যে আমাদের দেশের যে অর্থনৈতিক সামাজিক অবস্থা, এখানে মানুষের ভালো থাকা বা ভালো করা, এর পিছনে আপনার মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যর একটা ভূমিকা অনেক জরুরি। কারণ আমি ভালো ছাত্র বা আমার মেধা ভালো, এটা সবসময় আসলে বড় ইমপ্যাক্ট রাখে না। কি তাহলে ইমপ্যাক্ট রাখে? এটা রাখে যে আমি কতটুকু মেন্টালি আমি ভালো আছি এই মুহূর্তে। হুম? তো দেখা যায় কি, একটা মেধাবী ছাত্র অনেক সময় ভালো করতে পারে না জীবনে, ক্যারিয়ারে ভালো করতে পারে না। কারণ সে হয়তো সবসময় একটা টক্সিক এনভায়রনমেন্ট এর মধ্যে থাকে। আবার একটা সাধারণ ছাত্র এর থেকে অনেক ভালো করতে পারে, কারণ হয়তো সে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট এর মধ্যে থাকে। এনভায়রনমেন্ট বলতে আমি শুধু ফ্যামিলিকে বুঝাচ্ছি না। এনভায়রনমেন্ট বলতে আমি তার সমস্ত জগৎটা, অর্থাৎ ফ্যামিলি, বন্ধু-বান্ধবের সার্কেল, ইউনিভার্সিটি টিচার বা সে যাদের সাথে চলাফেরা করে, পুরা এমনকি দেশের যে অবস্থা সেটাকেও আমি বুঝাচ্ছি। সো একটা জিনিস দেখলাম যে ভালো করতে গেলে মেন্টাল হেলথের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তো যখন দেখলাম যে আমার ভালো ছাত্ররা ভালো করতে পারতেছে না শুধুমাত্র মেন্টাল হেলথ ভালো না থাকার কারণে, আবার সাধারণ ছাত্ররা ভালো করে যাচ্ছে মেন্টাল হেলথ ভালো থাকার কারণে, তখন নিজেকে এখানে মানায় নেওয়ার চেষ্টা করলাম যে আমি একটু মেন্টাল হেলথটা বুঝি, আমি একটু শিখি। ওইখান থেকে আমি মেন্টাল হেলথে কাজ করা শুরু করলাম। সেখান থেকে আমি নিজেকে একজন মানসিক স্বাস্থ্যকর্মী বলবো শুধুমাত্র। আমি কোনো এক্সপার্ট না। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী। অর্থাৎ মেন্টাল হেলথ ওয়ার্কার। আমি এটা নিয়ে কাজ করি। এই ক্যারিয়ার সুইচটা যে করলেন, এক্ষেত্রে আপনার নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? আচ্ছা, নিজেকে রেডি করার ক্ষেত্রে আমি যদি বলি, আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিল যারা, তারা হচ্ছে আইআইটি মাদ্রাজ, চেন্নাইয়ের ওখানকার মেন্টাল হেলথের একটা টিম আছে ওরা, যে আইআইটি মাদ্রাজে ওরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয় মেন্টাল হেলথে। তো তার কথাটাই সবচেয়ে আগে বলবো, মিস্টার বালারাজু। উনি আমাকে সবথেকে বেশি সাপোর্ট দিলেন। তো উনি শিখালেন কিভাবে একটা ছাত্রকে বা ছাত্রীকে কিভাবে তৈরি করতে হয়। বিশেষ করে আপনি দেখবেন যে আইআইটি মাদ্রাজের যেটা হয়, আমাদের বুয়েটে আইবিএতেও সেটা হয় একই কথা, যে বড় প্রতিষ্ঠানে পড়ার ফলে তাদের উপর মানসিক চাপ বা প্রত্যাশার চাপটা থাকে অনেক বেশি। তো মানসিক চাপ, প্রত্যাশার চাপে তারা এটা নিতে পারে না ফার্স্টে। তো এর কারণে ফার্স্ট ইয়ারে যে ১০০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়, তার মধ্যে ২৫ জন আর পরের সেকেন্ড ইয়ারে পড়তে চায় না। এমন না যে তারা ফেল করে, পড়তে চায় না। তো আপনি আর ২৫ জন পড়তে চায় না। কি জন্যে? এটা একেবারেই একটা অদ্ভুত কারণ আইআইটি মাদ্রাজে, সেটা হচ্ছে ব্রেকআপ ইস্যু। এবং এই ২ টা কারণ মিলায় যেটা বলব, প্রত্যাশার চাপ, প্রেশার অফ এক্সপেকটেশন, আরেকটা হচ্ছে ব্রেকআপ ইস্যু। এই ২ টাতে আমরা দেখব যে আইআইটি মাদ্রাজে ড্রপ আউট হয়ে যায় মোর দ্যান 50%। ওকে। আমরা যখন এটা দেখলাম,
আবার আমাদের দেশের কথা বলি, সরকারি ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে, আমরা ধরেই নিই যে ওরা বেশি মেধাবী। ফলে এই ছাত্রছাত্রীগুলাকেও আমরা সেকেন্ড ইয়ারে আর অনেককেই পাই না। এর একটা হচ্ছে কারণ যে সাধারণ রেজাল্ট করলে ওরা মনে করে না, আমরা মনে হয় কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। কিন্তু এটা তো ভুল। ভালো ইউনিভার্সিটির সাধারণ রেজাল্টেরও একটা গুরুত্ব আছে। অবশ্যই। এটা তাদেরকে বোঝানো যায় না। আরেকটা ওই যে বলব যে এই টিনেজ পার হয়ে যে বয়সটাতে ইউনিভার্সিটিতে ঢোকা, ওইখানে যে ব্রেকআপ ইস্যু, হ্যাঁ? আ আ প্রেম ভালোবাসায় জড়ায় পড়া এবং ব্রেকআপ ইস্যু, এইখান থেকেও অনেক মেয়েরা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বেশি দেখছি। ওদের ক্ষেত্রে ব্রেকআপ ইস্যুটা বেশি কাজ করে ছাত্রীদের ক্ষেত্রে। আর ছাত্রদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে প্রত্যাশার চাপ। এই ২ টা মিলায় আমরা আইআইটি মাদ্রাজে ১০০ থেকে ৫০ আমরা পাই না সেকেন্ড ইয়ারে। সো ওইখানে আমাদের আমরা একটা বুট ক্যাম্পে গেলাম, আমরা শিখলাম। আমাদেরকে বলা হলো যে ছাত্রছাত্রীদেরকে কিভাবে মেন্টাল হেলথটা ঠিক রেখে মোটিভেট করে তাদেরকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। মূলত আমি ওদের দিব। আমি ওদেরকে ধন্যবাদ দিব। আমার শিক্ষার পিছনে ওদের ভূমিকা অনেক। এরপরে আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস, এখানে আমি মেম্বার এবং ওখান থেকেও বিভিন্ন জিনিস শিখি। তারপরে আমি বলব যে বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অনেক সংস্থা আছে। তাদের সাথেও আমি আ যুক্ত হয়ে আছি, শিখি। বিশেষ করে সামনের মাসে আমরা ব্র্যাকের মেন্টাল হেলথ সার্টিফিকেশন এ আমি শুরু করব পড়াশোনা। তো এইগুলা আসলে কি নিজেকে সারাক্ষণ পড়াশোনার মধ্যে রাখা এবং এভাবেই নিজেকে নিজে সময়ের সাথে রাখতে হবে। কারণ একেক সময় একেকটা জিনিস আমাদের সমাজের মেন্টাল হেলথ এর উপর ইফেক্ট করে। তো আমি নিজেকে আ আ প্রস্তুত রাখা, নিজেকে রেডি রাখা, এটা সার্বক্ষণিক প্রস্তুতির ব্যাপার। এই আরকি। মেইনলি আপনি আ যেটা করতেছেন এটা তো মেইনলি একজন সাইকিয়াট্রিস্টের কাজ। জি, সো এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাজ। হ্যাঁ, এটাকে আমি বলি যে আমরা তো আ আ মানে অসুখ-বিসুখে পড়লে ডাক্তারের কাছেই যাব। অসুখ-বিসুখে প প আ আ পড়লে আমরা সাধারণ মানুষের কাছে হয়তো পরামর্শের জন্য যেতে পারি। কিন্তু আ চিকিৎসার জন্যে বা আরো সার্জারির জন্য আমি কোনো আ সাধারণ মানুষের কাছে গেলে তো আমি সেই চিকিৎসাটা আমি পাবো না। Yeah. সুতরাং আমি যে সাইকিয়াট্রিস্টের কাজ বলি আমরা, অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাজ এবং তাদের প্রতি সম্মান রেখে বলি, বিনয় রেখে বলি যে আ আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের সাইকিয়াট্রিস্টরা মেন্টাল হেলথ নিয়ে অনেক ভালো কাজ করতেছেন। কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করা আমাদের প্রত্যেকের কাজ। কেমন আমি একটু বুঝায় বলি। যে আমি যখন ছোটবেলায় আ টিউটরের কাছে পড়তাম। ব্যাচের স্যারের কাছে পড়তাম। আমি ক্লাস 3-4 এ পড়ি। তখন এরকম ঘটনা আছে যে অনেক ভালো স্যার, কিন্তু এত খারাপ হয়তো উনি মেজাজ নিয়ে থাকতেন বা উনি এত রেগে থাকতেন। তো উনার রাগের কারণেই আমি হয়তো ভয়ে ওই সাবজেক্টে ভালো করতাম না। কিন্তু আবার হয়তো একটু সাধারণ স্যার ভালোভাবে বুঝাচ্ছেন, সাথে একটু সাহস দিচ্ছেন। ফলে আমি আমার আ মানে আমি মেন্টালি অনেক বুস্ট হচ্ছি। আমি সাহস পাচ্ছি। হ্যাঁ? জিনিসটা হচ্ছে যে আমরা কখনো বলব না আমরা সাইকিয়াট্রিস্ট। আমরা কখনো কোথাও আমি দাবি করি না আমি সাইকিয়াট্রিস্ট। যাদেরকে আমি মেন্টাল হেলথ এর ব্যাপারে সাহস যোগাই, তাদেরকে আমি বলে নেই যে আমার কিন্তু সাইকিয়াট্রিস্ট এর যে ডিগ্রি থাকে আমার তার কিছু নাই। তবে হ্যাঁ, মেন্টাল হেলথ এর উপর আমরা প্রচুর প্র্যাকটিকাম করি, ডিপ্লোমা কোর্স করছি এবং মেন্টাল হেলথ এর উপর আমরা ট্রেনিং ওয়ার্কশপ করছি যাতে বোঝা যায় কেন আমাদের এই পেশায় আমাদেরকে যাদেরকে ডিল করা লাগে, এদেরকে যেন এমনভাবে ডিল করা যায় যেন ওই যে আমার ক্লাস 3-4 এর যে টিউটরের কথা বললাম যে ভালো ব্যবহার করতেন, হ্যাঁ? এই যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো ব্যবহার পেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এবং উনি যা পড়াচ্ছেন সেটা তো ভালো করে পড়তে পারি। তো আমি কি একজন ট্রেনার। Actually, আমি ট্রেনিং নেওয়ার সময় যদি আমার ট্রেনিদের দিকে তাকিয়ে সেইভাবে সেই সহমর্মিতার জায়গায় দাঁড়ায় ট্রেনিং দিতে পারি, তাহলে আমার এগুলো আরো ইফেক্টিভ হবে। এখান থেকে কিন্তু আমার জায়গা থেকে আমার একজন মানসিক স্বাস্থ্য কর্মীর মতন কাজ করা লাগছে। এখানে সাইকিয়াট্রিস্টের সাথে তো আমার কোনো তুলনা নাই। উনাদের সাথে উনাদের জায়গাটা এক আর আমাদের জায়গাটা আরেক। সো আ উ উনারা উনাদের মতন কাজ করবেন। আর আমরা সবাই আমাদের জায়গায় দাঁড়ায় বুঝবো যে আমার সাথে যারা আছে, আমার ট্রেনি যারা আছে প্রত্যেকের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। আপনি তাহলে কত বছর ধরে কাজ করতেছেন? আ না, আমি তো ট্রেনিং ফিল্ডে আছি প্রায় ১৭ বছর। তবে মেন্টাল হেলথ নিয়ে একেবারে ডিরেক্টলি আমরা ৩ বছর ধরে কাজ করতেছি। ২০২২, ২৩, ২৪, খুব বেশিও না। আপনার প্রতিষ্ঠান এম্পাওয়ার মাইন্ডস কেন শুরু করছেন এবং আ আ এখন কিভাবে কাজ করেন আপনারা? দেখেন, এম্পাওয়ার মাইন্ডস কিন্তু আপনার সরকারের বিভিন্ন প্রজেক্টে কাজ করে এবং সামনেও করবে।
এবং বেসরকারি বিভিন্ন সংস্থায়ও কর্পোরেট ট্রেনিং দিচ্ছে এবং আরও দিবে। তো এটা নিয়ে একটু আপনাকে বলি। যেমন সরকারি সংস্থা বলতে আমাদের সর্বশেষ প্রোগ্রাম ছিল হচ্ছে যে স্থানীয় সরকারের আন্ডারে সাতক্ষীরা আ ইউনিয়ন পরিষদে বিভিন্ন স্তরে ট্রেনিং আয়োজন করা। তো এইখানে সরকারের সাথে যেমন এই শেষ প্রজেক্টটা এটা ছিল। আবার সামনে স্থানীয় সরকারের সাথেই বিভিন্ন প্রজেক্ট আমাদের আসবে। আবার বেসরকারি বা কর্পোরেট বিভিন্ন সংস্থার সাথেও কিন্তু আমাদেরকে আ আ কাজ করতেছি। তো আমাদের আল্টিমেটলি কি হচ্ছে তাহলে সফট স্কিল, হার্ড স্কিল, বিশেষ করে সফট স্কিল নিয়ে সরকারি সংস্থা বলতে শুধুমাত্র স্থানীয় সরকারে আমরা আছি এখন। আর বেসরকারি বিভিন্ন সংস্থায় আমরা থার্ড পার্টি হিসেবে ট্রেনিং দেই। তো এখানে জাস্ট আমি একটা অতিরিক্ত কথা বলি। এই ট্রেনিংগুলা দিতে গেলেও দেখা যায় যে আমাদের কিন্তু মেন্টাল হেলথ ইস্যুও চলে আসে। আমরা যখন এই হঠাৎ করে এই কথাটা বলা শুরু করি যে আপনারা কেমন আছেন, আসলে কেমন আছেন? হ্যাঁ, মানুষের যখন আইস ব্রেক করে ফেলি তখন কিন্তু মানুষ আসলে আ অ অ বা সেমিনার রুমের মধ্যেই অনেক কথা বলা শুরু করে যেটা কিন্তু আমি আশাও করি নাই। এইজন্যই বলি যে এম্পাওয়ার মাইন্ড হয়তো স্কিল ট্রেনিংই করত। এম্পাওয়ার মাইন্ডের শুরু ছিল স্কিল ট্রেনিং নিয়ে। সেটা সরকারি ক্ষেত্রে হোক আর বেসরকারি ক্ষেত্রে হোক। কিন্তু স্কিল ট্রেনিং করতে দেখা গেছে যে মানুষের যদি মানসিক সুস্থতা না থাকে, সে যদি মানসিকভাবে ধীর স্থির না থাকে তাহলে তো সে আমাদের এখানে মন বসাতে পারবে না। তো এই ২ টার সবকিছু মিলিয়েই আমাদের কাজ যাচ্ছে এখন। তাহলে এম্পাওয়ারমেন্টের যাত্রা শুরু হয়েছিল স্কিল ট্রেনিং নিয়ে। জি, পরবর্তীতে আপনারা বুঝলেন যে এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল হেলথ। জি। মেন্টাল হেলথের ট্রেইনটা করাটা ইম্পর্টেন্ট। ২ টাকে মিলাই ফেলাটা ইম্পোর্টেন্ট। ২ টাকে আমরা মিলিয়ে যদি একসাথে একটা অ্যালাইনমেন্ট করে কাজ করতে পারি তাহলে সেটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ? যে মানুষটা সুখে নেই, যে মানুষটা মনে বিতৃষ্ণা নিয়ে কা চাকরি করতেছে, তাকে আপনি শুক্র শনিবার এনে বসায় রাখলেন সারাদিন যে স্কিল ট্রেনিং করো, লিডারশিপ ট্রেনিং করো। হ্যাঁ? সে তো আপনাকে মনোযোগ দিতে পারবে না। তো আল্টিমেটলি তার মেন্টাল হেলথ এর ইস্যু নিয়ে যদি আপনি তার জায়গায় দাঁড়িয়ে একটু সহমর্মিতা নিয়ে, এমপ্যাথি নিয়ে কথা বলতে পারেন তখন আপনার স্কিল ট্রেনিংটা ইফেক্টিভ হবে। এই ২ টা কিন্তু একসাথে জড়িত। আপনার তাহলে মেইন ফোকাস আসলে প্রফেশনালসদেরকে টার্গেট করে। মেইনলি আপনি কাজ হ্যাঁ, করতেছেন। এছাড়া আমাদের কাস্টমারদের মধ্যে আপনার আ আ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট অনেকে আছেন। আ তো তাদের ব্যক্তিগত আ তথ্যাদি আমরা কখনো বাইরে দেই না। ফেসবুকে আমাদের বা বিভিন্ন ইনস্টাগ্রামে আমাদের প্রাইভেট গ্রুপ আছে। সেখানে ইংলিশ মিডিয়ামের অনেক ছাত্রছাত্রী আছে। এমনকি ইউনিভার্সিটি লেভেলের অনেক ছাত্রছাত্রী আছে, যাদেরকে ক্যারিয়ার মেন্টরিং এর পাশাপাশি আমরা মেন্টাল হেলথ সাপোর্টও দিয়ে থাকি এবং এই বয়সটা টিনেজ এবং টিনেজের পরবর্তী যে বয়সটা হুম। এবং তারপরে আরেকটা বয়সের খুব ক্রিটিক্যাল মোমেন্ট দেখা যায় যেটা আ পাশ করে বসে আছে চাকরি হয় না। হ্যাঁ? বাংলাদেশে যেটা খুব বেশি। এই ৩ টা বয়সকে যদি আমরা বলি যে আমরা ক্যারিয়ার মেন্টরিং করব, তো ক্যারিয়ার মেন্টরিং আমরা যেমন করি সাথে মেন্টাল হেলথ এর সাপোর্টটা দেওয়া লাগে। আপনার কথার উত্তর যেটা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা শুধু সাপোর্ট দেই কিনা? না। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শুধু সাপোর্ট দেই, পাশাপাশি অবশ্যই আমাদের প্রচুর ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছেন দেশে এবং অনেক ক্লায়েন্ট দেশের বাইরে। তাদের ক্যারিয়ার মেন্টরিং এবং মেন্টাল হেলথ সাপোর্ট ২ টাই একসাথে দেওয়া লাগে। ওকে। এবং আমাদের মেন্টর পুল তো অনেক, অনেক বড়। সুতরাং আমি তো একা সব পারব না। আমার গণ্ডির মধ্যে যেটা নাই সেটা আমার মেন্টর পুল থেকে যারা আছেন এক্সপার্ট তারা দেন। বাংলাদেশের প্রফেশনালসরা অ্যাকচুয়ালি কমন কি প্রবলেম ফেস করে মেন্টাল হেলথ নিয়ে? দেখেন এটা তো একেক সময় একেক রকম। আমি আজকে ২০২৪ এর নভেম্বরের শেষ সপ্তাহে যে কথাটা বলতেছি হয়তো ২০২৫ এর নভেম্বরের শেষ সপ্তাহে সেই কথাটা থাকবে না। তো আজকের প্রেক্ষিতে এখনকার সবচেয়ে বড় ট্রমা হচ্ছে সেটা হচ্ছে জুলাই পরবর্তী যে আমাদের মন্দা এইটা। ওকে। কারণ জুলাই পরবর্তী মন্দায় আপনার বাংলাদেশের মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব ধরনের প্রতিষ্ঠান বেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। বলতে পারেন যে আ যাদের ধনী ব্যক্তি যারা আমাদের দেশের অর্থনীতি ধরেছিলেন বিভিন্ন কারণে তারা বর্তমানে নাই। তাদের না থাকার কারণে বিগ কর্পোরেট গুলা এখন ঠিক মতন অনেকগুলাই ঠিক মতন চলে না। আর বিগ কর্পোরেট ইমপ্যাক্ট হলে আমার খুশি হওয়ার কোনো কারণ নাই। আমার মনে করার কারণ নাই যে উপরে ফাঁকা হয়ে গেল আমি উপরে চলে যাবো। জিনিসটা তা না। আমাদের যদি মানি ফ্লো উপর থেকে কমে যায় তাহলে নিচের দিকেও সেই টাকাটা আসবে না। তো আমাদের বর্তমানে যে আমরা সবথেকে বেশি কমপ্লেইন পাচ্ছি, আমাদের মেন্টাল হেলথ এর কমপ্লেইন পাচ্ছি সেটা হচ্ছে আ জুলাই পরবর্তী এই ৪ মাস অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই ৪ মাস বাংলাদেশের অনেক বেসরকারি সংস্থায় চাক আ আপনার বেতন হয়নি। এবং
আপনি শুনলে অবাক হবেন, সরকারি প্রজেক্টগুলোতেও টাকা স্যাংশন হচ্ছে না। তো আমি তো কাজ করি টাকার জন্যে। আমাকে আপনি টাকা দিবেন না কতদিন? বসায়, বসায় রাখবেন ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস হয়ে যাচ্ছে মানুষ পড়ে আছে। প্রতিষ্ঠানে চাকরি আমার মালিক পড়ে আছে জেলে, আমি পড়ে আছি প্রতিষ্ঠানে কবে বেতন হবে, হ্যাঁ? তো এখনকার সবথেকে বড় ট্রমা বলতে পারেন যে জুলাই পরবর্তী যে অর্থনৈতিক মন্দা, এটাই হচ্ছে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এর আসলে আমরা কিভাবে আ একটা সান্ত্বনা দিব, সান্ত্বনার জায়গা তো আমার কাছে নাই। তো আমরা চেষ্টা করি যতটুকু পাশে থাকা যায়, বুঝায় বলা যায়, হ্যাঁ? তো আমরা বিভিন্ন ওয়ে আউট করি, বলি। চেষ্টা করে যাচ্ছি। তো এইটা এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি ফেস করি কর্পোরেটে। এছাড়া যদি আপনি আমাদের বলেন যে গত ২০ বছরের সবথেকে বড় ট্রমা কোনটা? গত ২০ বছরের ২ দশকের সবথেকে বড় ট্রমা যেটার কারণে মানুষ মেন্টাল হেলথ এ সবথেকে সাফার করছে সেটা হচ্ছে করোনা বা কোভিড পরবর্তী ট্রমা। করোনা বা কোভিড পরবর্তীতে মানুষ যেভাবে আ লস করছে, হ্যাঁ? এবং যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, যেভাবে মানুষ হাতের সেভিংস হা আ আ ন মানে নষ্ট করতে বাধ্য হইছে। তো এরপরে আমরা বলব যে এই করোনার পরবর্তী ট্রমার ইফেক্টটা এখনো মানে আজ ৪ বছর ধরেই চলতেছে এবং এটাকে আসলে ভুলে যাওয়ার না। এই ২ টা বছর ২০ সাল এবং ২১ সাল আমাদের একটা খুব মানে মেন্টাল একটা ইনস্টেবিলিটি তৈরি করে গেছে। আসলে প্রফেশনাল লাইফে মেইনলি যারা লিডার থাকে বা যারা টপ পজিশনে থাকে তাদের এক ধরনের প্রবলেম তারা ফেস করে, এক ধরনের টেনশন, স্ট্রেস ফেস করে এবং যারা এমপ্লয় থাকে তারা আরেক ধরনের স্ট্রেস প্রবলেম ফেস করে। সো এ ব্যাপারে আপনি এটা কিভাবে দেখছেন? এই ২ টা গ্রুপের মধ্যে অ্যা মিল ঘটানো তো অনেক কঠিন, হ্যাঁ? কারণ আপনি যদি কোনো একটা কর্পোরেটে যান, হ্যাঁ? কর্পোরেট লিডার আপনাকে বলবে যে, "আমার এমপ্লয়িদেরকে বুঝাও যে তাদের সবকিছু মেনে নিয়ে থাকতে।" কিন্তু সবকিছু মেনে নিয়ে যখন থাকতে বলতেছে সেই লিডার, তো উনি যে সমস্ত কথা মানার জন্য বলতেছেন, উনি তো হয়তো অনেক জায়গায় লজিক বা যুক্তির ধার ধারেন না। সমস্যাটা তো তাই। তো লিডারদের মধ্যে তো কিছু সমস্যা আছেই। তারা আ আ অনেক সময় অনেক যৌক্তিক কাজ করেন না। আবার অনেকে করেন, অনেকে করেন না। সব মিলেমিশেই তো মানুষ। আবার আপনি যখন স্টাফদের মধ্যে যাবেন, কর্মচারীদের মধ্যে বাংলাদেশে ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক বেশি এবং একসাথে ২ জায়গায় চাকরি। এইটা অনেক বেশি। কি করতেছে যে একটা ফুল টাইম জব করে রাত্রে আরেকটা পার্ট টাইম করতেছে। আমি তো একটা মানুষ, আমার তো রেস্ট দরকার। অবশ্যই। আমি ৳২০,০০০ পাই বা ৳১,০০,০০০ বেতন পাই বা ৳২,০০,০০০ বেতন পাই। আমি আমার প্রতিষ্ঠানকে ফুল টাইম দিচ্ছি। আবার কি হচ্ছে লাঞ্চ ব্রেকে যেয়ে অন্য কোথাও কাজ করে আসতেছি বা আমি হয়তো আমার অফিসের পিসিতে বসে অন্য কাউকে একটা গ্রাফিক ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করে দিচ্ছি। হ্যাঁ? সো আমিও তো আসলে আমার মধ্যে তো অনেস্টি নাই। তো আপনি যে এমপ্লয়িদেরকেও বলবেন যে তারা আ শ্রমিক শ্রেণী, নির্যাতিত, অমুক-তমুক এই কথাগুলোও ঠিক না। তাদের মধ্যেও ভালো-মন্দ মিলায় আছে। সুতরাং আপনার বুঝতে হবে যে আমরা মানুষ। মানুষের মধ্যে ভালো লিডারও আছে, খারাপ লিডারও আছে। তেমনি কর্মচারী যারা অর্থাৎ যারা চাকরি করতেছেন, কর্পোরেট ওয়ার্কার যারা, তাদের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। সো আমাদের এই ২ টার মধ্যে আমরা যখন ট্রেনিং নিতে যাই, সেটা সফট স্কিল, হার্ড স্কিল, মেন্টাল হেলথ, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স যেটাই হোক না কেন আমাকে মাথায় রাখতে হবে যে ব্যালেন্সিং খুব জরুরি। আপনি গড়পড়তা জেনেরিক ভাবে একজন লিডারকে বা লিডারদেরকে খারাপ বলতে পারবেন না। আবার আপনি জেনেরিক ভাবে কর্মচারীদেরকে বা আমি কর্মচারী কথাটা বলব না, কর্পোরেট ওয়ার্কার বলব। তাদেরকে জেনেরিক ভাবে খারাপ বলতে পারবেন না। তাহলে কি হচ্ছে আমাদেরকে মানুষকে ডিল করতে গেলে আমার মনে হচ্ছে যে আমি আমার মধ্যে যেমন ভালো-মন্দ আছে, উনাদের মধ্যেও ভালো-মন্দ আছে। সুতরাং আমাদেরকে খুব ব্যালেন্স করে কথা বলতে হয় যেন আমি কোনো পক্ষে না যাই। আর এটা যদি ব্যালেন্সিংটা করা যায় তাহলে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে লিডার এবং ওয়ার্কার এই ২ এর মধ্যে সমন্বয় কিভাবে করা যাবে? এটা যদি তাদেরকে একসাথে বসিয়ে কথা বলা যায় এবং নেগেটিভ কথা না বলে পজিটিভ কথা বলা যায়, তাইলে এগুলা সম্ভব সর্ট আউট করা এবং তাদেরকে এগুলা নোটিশ করা। তবে আমি আ যেহেতু নিজে বেশ কয়েক বছর জবও করছি, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের একটা প্রতিষ্ঠানও বেশ কয়েক বছর ধরে আমি পরিচালনা করতেছি। সো আমার ২ টা এক্সপেরিয়েন্সই আছে। এক হচ্ছে আ বাংলাদেশের যারা লিডার তাদের কিছু কমন প্রবলেম আছে অলমোস্ট সবারই।
আবার এমপ্লয়ীদেরও কিছু কিছু কমন প্রবলেম আছে। লিডাররা যেমন সবসময় কম স্যালারি দেওয়া এবং ওভারটাইম কাজ করে নেওয়ার একটা প্রবণতা অলমোস্ট সবার ভিতরেই থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়ীদের ভিতরে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তারা আপনার সাপোজ ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে এখন সপ্তাহে 4 দিন অফিস করার একটা তারা কালচার তৈরি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে যদি এমন করা হয়, সপ্তাহে 4 দিন অফিস করানো হবে এবং 3 দিন ছুটি, ওই 3 দিন বাংলাদেশি এমপ্লয়িরা অন্য জায়গায় জব করবে বা ওভারটাইম অন্য জায়গায় কাজ করবে। সো এথিক্যাল বেশ কিছু সমস্যা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আমি মনে করি যে আমাদের কর্পোরেট কালচারটা অতটা এখনো পর্যন্ত ইমপ্রুভ করে নাই। হ্যাঁ, একমত। ওই যে আমি যেটা বললাম যে আমাদের লিডারদের মধ্যে সবাই ভালো তা না, সবাই খারাপ তাও না। আপনি যেটা বললেন প্রথমে যে অনেক বেশি কাজ করায়। আপনার এই শোটা শুরু হওয়ার আগে আমি বাইরে বসে একটা নিউজ পড়তেছিলাম লিঙ্কডইনে, যে একটা প্রতিষ্ঠানে 6 দিন কাজ করায় এবং তাদের প্রতিদিন ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা। তো এইটা যদি হয়, আমার কথা হচ্ছে এই মানুষটা বাঁচবে কিভাবে? এক্স্যাক্টলি। শুক্রবার দিন আপনি ছুটি দিচ্ছেন, ও তো মানে ঘুমায় শুক্রবার নষ্ট করবে এবং ওর প্রোডাক্টিভিটি বাকি 6 দিন থাকবে না। না। এবং আমি লিঙ্কডইন দেখলাম, লিঙ্কডইনে তো একটা প্রতিষ্ঠানের রিটেনশন মানে রেট দেখা যায় যে টানা কতদিন কতজন এমপ্লয়ি আছেন। তো এই গত 12 বছরের হিস্ট্রিতে তাদের এমপ্লয়ি এভারেজ রেট আমার সামনে দেখাচ্ছে এখন 7 মাস। 7 মাস আপনি চিন্তা করতে পারেন যে একটা 10 বছরে বা 12 বছরে সমস্ত এমপ্লয়ি এভারেজ করলে 7 মাস হচ্ছে থাকার একটা রেশিও। এটা কেমন কথা? 1 বছরের নিচে যেখানে এক্সপেরিমেন্ট আমি কাউন্টই করি না। এক্সপেরিয়েন্স কাউন্ট করতে গেলে 1 বছরের উপর যাওয়া লাগে। তাহলে ওই লিডারটা এখনো লোক পাচ্ছে কি জন্যে? এটা বেকারের দেশ, টাকা দরকার এখানে। এইজন্য ওই লিডার কিন্তু আল্টিমেটলি লোক আপনি 7 মাস করে চলে গেলেও আরো একজনকে নিবে 7 মাসের জন্যে। ওই লিডারের ওইটাই হয়ে গেছে গদবাঁধা একটা নিয়ম। কিন্তু বিপরীতে আমি বলব যে আমাদের কিছু কিছু কর্পোরেট ট্রেনার আছে যারা বিভিন্ন কর্পোরেটে যাচ্ছেন এবং বুঝাচ্ছেন যে এইভাবে মানুষ ছাঁটাই করা, নতুন করে নেওয়া, এতে প্রোডাক্টিভিটি বাড়ে না, উল্টা এটা অফিসের উপর অনেক নেগেটিভ ইমপ্যাক্ট রাখে। তাই মানুষকে ধরে রাখার জন্য যা করা দরকার, ছুটি বাড়ানো দরকার, প্লাস অন্য ফ্যাসিলিটিস, প্লাস তার দিকে তাকানো, হ্যাঁ, তার চাহিদার দিকে তাকানো, এগুলা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতেছে। বিশেষ করে আমি বলবো যে কোভিড পরবর্তী সময়ে এটা বিভিন্ন কর্পোরেটে ডেভেলপ করছে। হ্যাঁ, আর এমপ্লয়ীদের ক্ষেত্রে একটা কথা বলবো, আমি বাংলাদেশের কালচার নিয়ে আমি বলবো যে এটা সম্পূর্ণ লিডারদের উপর দোষ চাপাবেন না। আমি নিজেও চাকরি করছি বহু প্রতিষ্ঠানে এবং আমি জানি। আমি যখন সর্বশেষ চাকরিটা করলাম, আমি ওখানে টিম লিড ছিলাম। আমার টিমে যারা ছিল, টিমে যারা আমার ছিল তারা আপনার স্টুডিও ভিডিও এডিটর ছিল তারা। আচ্ছা। তো তারা লাঞ্চে গেলে 3-4 ঘন্টার আগে ফিরতো না। আমি এটা নিয়ে প্রশ্ন করলে বলতো যে ক্রিয়েটিভ মানুষদের এটাই দিতে হয়। তো মুশকিল। এখন আমার তো ছুটি যে 5টায়। এখন আমার ওই ক্রিয়েটিভ মানুষদের জন্য বসে থাকা লাগতো 5:30টার জন্য। কখন তারা লাঞ্চ শেষ করে আসবে। বাংলাদেশি ওয়ার্কারদের যে কালচার, এই কালচার মেইনটেইন করলে এইচআর বা লিডার তো তখন আসলে খুব খারাপ হয়ে যায়। তো আমাদের তখন লিডারেরই মেন্টাল হেলথের সমস্যা। তো আমরা একটা কথা বলবো কি, আমি বারবার বলি, আপনি কখনো জেনেরিক ভাবে কোনো গোষ্ঠীকে দায়ী করবেন না যে এই এমপ্লয়িরা খারাপ, এমপ্লয়ার খারাপ, খারাপ ভালো মিলাই মানুষ। আমাদের যেটা করতে হবে, অবশ্যই ভালোটাকে সামনে আনতে হবে, মানুষের শক্তিটাকে সামনে আনতে হবে, শক্তিটাকে সামনে এনে হ্যাঁ খারাপটাকে এলিমিনেট করতে হবে। একেবারে যদি অসহ্য হয়ে যায় তাহলে তো এমপ্লয়িরও উচিত ওই এমপ্লয়ের চাকরি ছেড়ে দেওয়া, এমপ্লয়ারেরও উচিত ওই এমপ্লয়িকে ছাঁটাই করে দেওয়া। কিন্তু অসহ্য হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে বারবার চেঞ্জ করা, চাকরি চেঞ্জ করা একটা এমপ্লয়ের জন্যও ভালো না, আর বারবার এমপ্লয়ি বদলায় ফেলা এটা এমপ্লয়ারের জন্য ভালো না। এর মধ্যে আমাদের ব্যালেন্স করে মানুষ দোষী গুণেই থাকবে, মানুষের মধ্যে আপনি পারফেকশন পাবেন না। তো আমরা একটা পজিটিভলি বলবো যে মানুষই তো ডিল করতে বসছেন, আপনি কোনো স্বর্গের দূতকে ডিল করতে বসেন নাই, আপনার জন্য কাজটা কঠিন। হ্যাঁ, তো আমরা সব কিছু মিলাই তাকে কত টাকা বেতন দিচ্ছি, তার কাছ থেকে কী পাচ্ছি, তার একটু রেস্ট দরকার, আবার সে কতটুকু দিচ্ছে, তাকে এটুকু মানে এইচআরে যতটুকু ইভ্যালুয়েশন আছে সেগুলো প্রপারলি করা, হ্যাঁ, স্যালারিটা ঠিক মতন দেওয়া, স্যালারি দিচ্ছি না কিন্তু চাচ্ছি অনেক কিছু, আবার তার মেন্টাল হেলথে কোনো সমস্যা আসছে কিনা, সব কিছু দেখে শুনে রাখা, না তাহলেই বরং ব্যালেন্স হবে।
এমপ্লয়ীদের মেন্টাল হেলথ নিয়ে কতটুকু কাজ করতেছে এখন ওভারঅল, মানে অ্যাকচুয়ালি কি কোন কোন কোম্পানিগুলো কাজ করতেছে এবং আসলে এটার পরিমাণ বাড়তেছে কিনা, নাকি একদমই গুরুত্বই দিচ্ছে না তারা? আচ্ছা, এর উত্তর হচ্ছে যে ঢাকার কর্পোরেটগুলো আমি দেখবো যে যারা রাজনৈতিকভাবে বর্তমানে এই জুলাই আন্দোলনের 4 মাসের মাথায় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না, তারা এগুলো নিয়ে কাজ করতেছে, আমি খুব পজিটিভলি বলবো। এবং মেন্টাল হেলথের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন আছে, ছোট ছোট হয়তো একটা ট্রেড লাইসেন্স করে সে কাজ করতেছে, এবং তার মধ্যে সাইকিয়াট্রিস্ট থাকুক বা না থাকুক, তারা ওই অর্গানাইজেশনে বিভিন্ন সাপোর্ট দিচ্ছে। এইগুলা কন্টিনিউয়াসলি চলতেছে। আবার যদি আমি বলি ব্র্যাক বিশাল একটা সাপোর্ট দিচ্ছে। ব্র্যাকের কথা তো অনেকে ব্র্যাকে হয়তো অন্যভাবে নিবে, কিন্তু আমি বলবো ব্র্যাকের সাপোর্টটা মেন্টাল হেলথ নিয়ে এটা বিশাল বড়। এইটা সমন্বিতভাবে আমাদের কর্পোরেটগুলোতে সাপোর্টটা, আমি সাপোর্ট লেভেলটা বেশ ভালো বলবো, বেশ ভালো। আগের থেকে আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস অনেক ভালো। তবে একটা ত্রুটি আছে এখনো, কোনো কোনো কর্পোরেট কেন যেন এটাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে। ইমোশনাল ইন্টেলিজেন্স তো একটা সফট স্কিল, এক্স্যাক্টলি। ওটার সাথে মানসিক সুস্থতার সরাসরি কোনো সম্পর্ক নাই। আমার মন খারাপ, এর সাথে তো আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের মতো একটা কঠিন টার্মকে জড়ায় লাভ নাই। ইমোশনাল ইন্টেলিজেন্স ওটা আমার লাগবেই আমার চাকরি বাকরি করতে গেলে, কিন্তু মেন্টাল হেলথকে আলাদাভাবে অ্যাড্রেস করতে পারলে আমার মনে হয় যে কর্পোরেটগুলা একেবারে প্রপারলি অ্যাড্রেস। একজন প্রফেশনালের মেন্টাল হেলথের সাথে আমাদের ঢাকা শহরের জ্যাম, পলিউশন, ট্রাফিক জ্যাম এইগুলোর কোনো কি সম্পর্ক আছে? ভীষণ ভীষণ। আমি তো আজকে অনেক আপসেট। আমার গ্র্যাজুয়েশন, আমি ইঞ্জিনিয়ারিং করছি আইআইটি থেকে। ওকে। আমি সকাল 12টায় একটা নিউজ দেখছি, কিন্তু আমি ওপেন করিনি। এরপরে 12:30টায় দেখলাম যে আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসতো। আমার আইআইটির জুনিয়র ভাইরা, আমার তো অনেক জুনিয়র, আমি 4 সালে পাশ করে বের হয়েছি, এখন 24-20 বছর পরে 460 জন ছেলে মেয়ে, ওরা পিকনিকে যাচ্ছিল 6টা ডাবল ডেকারে, এবং এগুলা আপনার বিদ্যুতায়িত হয়ে 3 জন মারা গেছে। এরপরে দেখলাম যে যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকান নিয়ে বন্ধ। তারপরে দেখলাম যে ফার্মগেটে আগুন লেগে পুরা ফার্মগেট ফায়ার সার্ভিসের 6টা ইউনিট গেছে, এটাও বন্ধ। এখন আপনি তো চাইলে আসলে এগুলার বাইরে থাকতে পারবো না। হ্যাঁ, আমি বলতে পারি যে আইআইটিতে আমার এখন কোনো পরিচিত কেউ নাই। যমুনা ফিউচার পার্কে আমার পরিচিত কেউ নাই, ফিউচার পার্কে। ফার্মগেটে আমার পরিচিত কেউ নাই। বাট এইগুলা আসলে তো কোনো কথা না। আমার শহর প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঝামেলা লেগেই আছে। আর এটা যদি বাদ দিয়ে, আজকে তো শনিবার, আজকে তো আমাদের জন্য খুব শুভ দিন। কালকে থেকে যে একটা ডিজাস্টার শুরু হবে, সকাল থেকে যুদ্ধ মানুষের, হ্যাঁ, অফিসে যাওয়ার। যে মানুষটার অফিস থেকে বাসা দূরে, তার মতন কষ্টে তো ঢাকা শহর আর কেউ থাকে না। তো আসলে ঢাকা শহরের যে রোডের অবস্থা, এটাই তো মেন্টাল হেলথ অর্ধেক নষ্ট করে দেয়। আমি আমার কথা বলি, দীর্ঘদিন আমি ধানমন্ডিতে কাজ করতাম। বনানী থেকে ধানমন্ডি প্রতিদিন যাওয়া এবং ফেরা, এটা আমার অনেক ক্ষতি করতো। আমি হয়তো খুব ভালো একটা মন নিয়ে বের হয়েছি, হওয়ার পরে আমি পথের জন্যে শুধু আমার মন মেজাজটা এমনভাবে বিগড়ে যেত যে আমি হয়তো আমার ব্যবহার, মেজাজ মর্জি সব ভালো থাকতো না। আমি নিজেকে দিয়েই বলি যে আসলে ট্রাফিক জ্যাম এবং ঢাকা শহরের ওভারঅল যে প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলা, এইগুলো তো আমাদের মানসিক স্বাস্থ্যকে ব্যাহত করতেছে। তো এইগুলাকে আপনি কিভাবে বলবেন? আমি একটা কথা বলি যে স্টয়িক হয়ে যান, মানে নির্বিকার হয়ে যান। আসলে কি নির্বিকার হওয়া যায়? না, পসিবল না। আমি যদি আমার কথা বলি, অনেকের অনেক স্বপ্ন থাকে অনেক বড় বড় কিছু করার। আমার অ্যাকচুয়ালি যখন আমি প্রফেশনাল লাইফে ঢোকার মতো টাইমে আমি চলে আসলাম, তখন আমার লাইফে একটাই গোল ছিল যে আমি ঢাকা শহরের জ্যামটাকে স্কিপ করে আমি আমার প্রফেশন ডেভেলপ করব। সো আমি উত্তরাতে অনেক বছর ধরে আছি। সো উত্তরাতে যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে সেইগুলোতে আমি অ্যাপ্লাই করতাম এবং ওখানেই জব করতাম। পরবর্তীতে আমি রিমোট জবে ফোকাস দিলাম ইউএস এবং কানাডার বেশ কিছু কোম্পানিতে। এরপর যখন আমি নিজস্ব কোম্পানি ডেভেলপ করি, তখন আমি সার্কুলার দিতাম বিভিন্ন জবের, তাদের সেখানে উল্লেখ করে দিতাম যে উত্তরা এবং উত্তরার আশপাশে যারা থাকে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। সো ওইটা আমার টার্গেট ছিল যে আমি ঢাকা শহরের পলিউশন এবং জ্যামকে কীভাবে আমি স্কিপ করব, আমার টার্গেট থাকবে ওইটাই।
আমার আসলে টাকা ইনকামের অনেক বেশি ইনকামের কোনো টার্গেট ছিল না প্রথম দিকে। এখন যেমন উত্তরা থেকে আমি মিরপুরে এই স্টুডিওতে আসছি, সেটাও আমি ক্যালকুলেশন করছি যে আমি অ্যাকচুয়ালি কতটুকু স্মুথলি যাওয়া আসা করতে পারবো। সো আমি দিয়াবাড়ির ভিতর দিয়ে স্মুথলি যাওয়া আসা করতে পারতেছি বলেই আমি কিন্তু এখানে স্টুডিওতে রেগুলার আমি শ্যুট করতে আসি। সো এইটাও আসলে সবার পক্ষে তো সেটা পসিবল না, এগুলা মেনটেন করে প্ল্যান করে আসলে একটা কোম্পানিতে জয়েন করা বা জব করা। তো এই ঢাকা শহরের জ্যাম, ট্রান্সপোর্ট, ওভারঅল যে অবস্থা, আমাদের যাওয়া আসা এবং চাকরি করার জন্য, টাকা ইনকাম করার জন্য, রোজগারের জন্য যে পরিমাণ ধকল একজন মানুষকে নিতে হয় আসা যাওয়া, সেটা তো অবিশ্বাস্য। এবং এটা তো এর জন্য মানুষের মন আসলে খারাপ হয়ে যায় এবং সে কী করে, বাসায় ফিরে ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা স্বামীর সাথে হোক, স্ত্রীর সাথে হোক, ছেলে মেয়ের সাথে হোক, বাবা মার সাথে হোক, দুর্ব্যবহার করে। এবং তারা তখন বুঝতে পারে না যে আমরা কি করলাম যে হঠাৎ করে সে দুর্ব্যবহার শুরু করলো। হ্যাঁ, এই যে মেন্টাল হেলথেরই তো ব্যাপার। আরেকটা আপনাকে উদাহরণ দেই, সেটা মানে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ডেপুটি ডাইরেক্টর HR হিসেবে ছিলাম খুব অল্প কিছুদিন। তো ওখানে একটা জিনিস দেখছি, 9:30টায় যদি আপনি পাঞ্চ না করেন তাহলে আপনার অধীন বেতন কাটা। এখন 9:30টা তো অনেক সকাল আসলে ঢাকার কাছে। 9:30টায় অনেকেই তো পুরান ঢাকা থেকেও আসে বনানীতে। তো এখানে আপনার এই যে 9:30টা ভীতি, এতেই মানুষ অসুস্থ হয়ে যেত। তো আসলে কি ট্রাফিক জ্যাম এটা আসলে আমাদের মানসিক সুস্থতাকে অনেক ব্যাহত করে, আমি স্বীকার করি। এবং আসলে এর থেকে উত্তরণের জন্য আমি প্রাইমারিলি মানুষকে বলি, যদি নিজস্ব বাসা না হয় তাহলে বাসা চেঞ্জ করে অফিসের কাছে নিয়ে যাওয়া। আর আপনি যেটা বললেন যে জয়েন করার ক্ষেত্রে অফিসের কাছাকাছি, মানে বাসার কাছাকাছি অফিস নেওয়া, সো এইগুলা সমাধান হতে পারে। কিন্তু 2-3 ঘন্টা জার্নি করে অফিসে যাওয়া এবং ফেরা, এতে করে আসলে নিজের শরীর মন কোনোটাই সুস্থ থাকে না। এক্স্যাক্টলি। তবে অনেকাংশে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। সাপোজ কোনো এক পার্সনের বেড়ে ওঠা বনানীতে, এখন তার সাপোজ গুলিস্তানে তার অফিস, বা সেই অফিস কোনো সরকারি অফিস হতে পারে বা বড় কোনো কর্পোরেট অফিস হতে পারে, তার কিন্তু যেতেই হবে। সে কিন্তু নিজের বাপের বাসা ছেড়ে সে কিন্তু গুলিস্তানে গিয়ে ভাড়া বাসায় থাকবে না, থাকতে চাইবে না, অনেক কষ্ট করবে। সো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে বা ঢাকা শহরের জ্যাম, পলিউশন, এইগুলা সলভ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি লং টার্ম কোনো প্ল্যান আমাদের দেশের সরকারের কখনো ছিল কি না, বা ডিসেন্ট্রালাইজ করার কোনো চিন্তা আসলে সরকারের কখনো ছিল কি না? সব কিছু ঢাকা শহর কেন্দ্রিকই কিন্তু করতেছে। না, ডিসেন্ট্রালাইজ করতে গেলে তো আমার মনে হয় যে এই যে পূর্বাচলটা চালু করে দিলে কিছুটা কাজ হবে। এত সুন্দর একটা শহর কিন্তু এখনো চালু করতেছে না, এটাই মুশকিল। যেমন আমাদের ছোটবেলায় আমরা শুধু শুনছি গুলশানের নাম, কিন্তু আমরা যখন একেবারে পরিণত বয়সে চলে আসলাম তখন দেখলাম যে মতিঝিলের সমস্ত অফিস আজকে গুলশানে চলে আসছে। তাই কিন্তু পুরান ঢাকার উপর চাপটা সেই চাপটা নাই। বনানী গুলশানে অফিস চলে আসার, কর্পোরেট হেড অফিসগুলো চলে আসার ফলে মতিঝিল থেকে সেই প্রেশারটা চলে গেছে। এইভাবে কিন্তু আমরা আজ 10 বছর আগে উত্তরার এই উন্নতি চিন্তা করতাম না, সেটাও চলে গেছে। এখন যদি পূর্বাচলে চালু করে দেওয়া যায়, আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করার আগে তো আপনার সেন্টারে যেগুলো অচল পড়ে আছে সেগুলো আপনি চালু করতে পারলেও আমার কাজ হবে। এক্স্যাক্টলি। পূর্বাচলে যে পরিমাণ ল্যান্ড ফাঁকা পড়ে আছে, এই শহরের মধ্যেখানে এতটুকু ল্যান্ড ফাঁকা পড়ে থাকা এটা যৌক্তিক না। এবং পূর্বাচলে বাণিজ্যিকভাবে যদি আমরা চালু করতে পারি, আমাদের যেমন আমাদের বাণিজ্য মেলা চলে যাচ্ছে পূর্বাচলে, চলে গেছে অলরেডি, গত বছরই চলে গেছে। তো এইগুলা ডিসেন্ট্রালাইজ না করে আগে সেন্টারের সব জায়গাগুলোকে কাজে লাগানো, এটা হতে পারে। আর যে ট্রান্সপোর্টেশনের তো কিছু উন্নতি হয়েছে, এটা আমরা তো স্বীকার করবই। সেটা হচ্ছে যে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, এগুলো তো কোনো একটু কাজ হয়েছে, গত 1 দশকে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। এছাড়াও ঢাকা শহর এবং চিটাগাং ছাড়া বাংলাদেশের অন্যান্য অন্তত বিভাগীয় শহরগুলোতেও আমার মনে হয় না যে খুব বেশি ডেভেলপমেন্টে ফোকাস দিচ্ছে। আমি অলমোস্ট সব কয়টা বিভাগীয় শহরগুলা ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু ঢাকা যেভাবে এক্সপ্যান্ড করতেছে, চিটাং যেভাবে এক্সপ্যান্ড করতেছে, ওইভাবে ডেভেলপমেন্টটা অন্য কোনো শহরে আমি দেখতেছি না। হ্যাঁ, সেটা তো সত্যি। আমার যেমন আদি শহর খুলনা,
আমি খুলনার মানুষ। খুলনায় গেলে তো আপনি কোনো ডেভেলপমেন্ট আসলে দেখবেন না। মানে বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে, কোনো বেচাকেনা নাই। এক্সাক্ট। হ্যাঁ, তো বরিশালের অবস্থা, আমি বরিশাল ক্যাডেট কলেজের, সেটার অবস্থা আরো খারাপ। তো সিলেট আমরা একটা পর্যটন স্পট বানায় রাখছি, কিন্তু সিলেটকে আমরা ইমপ্রুভ করতে পারিনি, এত প্রবাসী, কিন্তু ওখানেও বেচাকেনা নাই। তো সেই অর্থে কিন্তু ঢাকার বাইরে চিটাগাং বাদে ইমপ্রুভ হয় নাই। এটা করতে গেলে আসলে মানুষকে উদ্যোগী হয়ে করতে হবে, কিন্তু উদ্যোগটা নেবে কে? প্রতিদিনই ঢাকা শহরে নতুন মানুষ ঢুকতেছে। তো আসলে এটার কারণেও কিন্তু আমাদের সার্বিকভাবে ক্ষতি হচ্ছে। আমাদের আমরা অনেকে আছি যারা মেন্টাল হেলথ ইস্যু ফেস করতেছি, বাট এমন কোনো ব্যাপার আছে যে আমরা সোশ্যাল বা কালচারাল কোনো কারণে সেটা বুঝতে পারি না যে আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি। হ্যাঁ, এটা তো ভীষণ বড় একটা উত্তর। সেটা হচ্ছে যে আমি মেন্টাল হেলথ এর যখন কাজ শুরু করলাম গত ৩ বছরে, আমি অনেককে ফ্রি সার্ভিস দিচ্ছি নিজের প্র্যাকটিকামের জন্য। প্র্যাকটিকাম বলতে আমরা তো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা লাগে। তো যখন একজন ছেলেদেরকে জিজ্ঞেস করি যে আপনার মেন্টাল হেলথ এর দরকার হলে আসবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তখন আমাদেরকে যে উত্তরটা শুনতে হয়, আমার মেন্টাল হেলথ এ কোনো প্রবলেম নাই। আমার পকেটে টাকা থাকলেই আমার মন ভালো থাকে। কথাটা ঠিক না, আসলে পুরোপুরি কথাটা ঠিক না। পকেটে টাকা থাকলে মন ভালো থাকে, এটা সত্যি। কিন্তু মন ভালো থাকলেও আপনি পকেটে টাকা আনতে পারবেন, সেটাও সত্যি। এখন ডিম আগে না মুরগি আগের মতন বলতে হবে, হ্যাঁ, টাকা থাকলে মন ভালো থাকে। কিন্তু যাদের টাকা আছে তারা কি সবারই মন ভালো আছে? সেটা যদি হইতো, আপনি হাই ভ্যালু ক্লাসের মধ্যে যাদের যাবেন, এলিট ক্লাসের মধ্যে যে যাবেন, সেখানে তো তাদের পকেটে অনেক টাকা। কিন্তু আপনি তাদের সুইসাইড রেট কি জানেন? যদি জানেন যে বাংলাদেশ পুলিশের কাছেই তাদের সুইসাইড রেট কত বেশি, এটা যদি জানতে পারেন, তাহলে দেখবেন যে হাই ভ্যালু ক্লায়েন্ট যাদেরকে আমরা বলি, অথবা এলিট ক্লাস যাদেরকে আমরা বলি, তাদের পকেটে প্রচুর টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা সুইসাইড করে, এবং আপনার বিভিন্ন রকম কি বলবো, অনাচারে জড়ায় পড়ে। সুতরাং ওই কথাটা বলা আসলে প্রাথমিকভাবে আমি ভুল মনে করি, যে টাকা থাকলে আমার মন ভালো থাকে। পুরুষদের সোশ্যাল একটা ট্যাবু কাজ করে, মনে করে যে আমার মেন্টালি ভালো নাই, এটা বললে আমার মনে হয় পৌরুষ কমে যাবে। হুম। আর মেয়েরা আগে যেটুকু বলতো, এখনো তারা মনে করতেছে যে না, আমি যদি নিজের উইকনেস প্রকাশ করি, আমি তো মেয়ে হয়ে যাব, আমার তো সমান সমান হতে হবে। তা আসলে আমাদের এই যে সোশ্যাল যে ইয়েগুলা, হ্যাঁ, মেন্টাল হেলথের কথা বললেই আমি মনে করি যে না, আমি পাগল বা আমার দুর্বলতা প্রকাশ পাবে। কথাগুলা তো আসলে ঠিক না। আমাকে তো মেন্টাল হেলথে আপনার যেমন জ্বর হলে ডাক্তার দেখাবেন, আপনার মেন্টাল হেলথ হলে আপনি কিছু না কিছু বলবেন। আমি দুই ভাবে জাস্ট সংক্ষেপে বলি। এটা কারো কাছে বলবেন, শেয়ার করবেন, আপনি হালকা হয়ে যাবেন। এক। আর আপনি যদি দেখেন যে খুব টক্সিক এনভায়রনমেন্টে আপনি আছেন, তো সোশ্যাল কথাটা তো বললেন, সাথে একটা কথা বলি, খুব টক্সিক এনভায়রনমেন্টে থাকলে আপনাকে সেই এনভায়রনমেন্ট কুইট করতে হবে। আপনার এমপ্লয়ি যদি খুব খারাপ হয়, তাকে আপনি বের করে দিবেন। আপনার এমপ্লয়ার যদি খুব খারাপ হয়, ওই চাকরিটা ছেড়ে দিবেন। আপনাকে তো বাঁচতে হবে। সোশ্যাল ট্যাবুটা হচ্ছে তাই, বা অন্য ফাইন্যান্সিয়াল ট্যাবুটা হচ্ছে তাই। আমরা টক্সিক এনভায়রনমেন্ট মেনে নেই, কারণ হচ্ছে আমি যদি মেন্টাল হেলথের কথা আপনাকে বলি, আপনি বলবেন পাগল হয়ে গেছে, এই তো। আর ফাইন্যান্সিয়াল কথাটা হচ্ছে যে আমি যদি আমার বসকে বলি যে সে খুবই রাগী মানুষ, এই কথা বললে তো আমার চাকরি চলে যাবে। তো তারপরেও আমি বলবো যে এই সমস্ত জায়গায় আটকে থেকে যদি আমি আমার নিজের ফিউচার নষ্ট করি, তাহলে একসময় কিন্তু আমি কলাপস করে যাবো, আমি নিজেকে আর ফিরে পাবো না। তাই নিজের স্বার্থেই আমাকে আসলে বুঝতে হবে যে কতটুকু আমি সহ্য করতে পারবো। একটা কথা বলে যে থ্রেশহোল্ড পয়েন্ট, আমার সহ্যের ক্ষমতা কতটুকু। সহ্যের ক্ষমতার বাইরেও যদি সহ্য করতে যাই, আমি বাঁচবো না। এটাই মাথায় রাখতে হবে। যদি একটা অর্গানাইজেশনে যদি একটা ওর্স্ট লিডার থাকে এবং সেটার প্রভাব কতটুকু ওই অর্গানাইজেশনের এমপ্লয়ীদের উপর পড়ে, মেন্টাল হেলথের উপর পড়ে, পুর লিডারশিপ আসলে কতটুকু মেন্টাল আসলে কি আমি একটু বলি, পুয়ার এর তো কোনো আসলে ডেফিনিশন হয় না। হ্যাঁ, আপনি যাকে পুয়ার বলবেন, আমার কাছে হয়তো তাকে ভালোই লাগবে। তো পুয়ার এর তো আসলে পুয়ার জিনিসটাও তো মানে পুয়ার লিডারশিপ তো একটা ক্যারেক্টারিস্টিক্স। এটা তো আসলে আপনি যাকে পুয়ার মনে করতেছেন, যে চরিত্রকে পুয়ার মনে করবেন, আমি তাকে মনে করবো যে না, এটা একটা স্ট্রং ক্যারেক্টার। তো এই জন্যে পুয়ার জিনিসটাও আপনার কাছে একরকম, আমার কাছে একরকম। তো ওভাবে আসলে আমি পুয়ার বলবো না। আমি একজন মানুষের উদাহরণ দেই, তাকে অবশ্যই পুয়ার বলবো না, একটা সফল মানুষ। সফল মানুষকে আমি পুয়ার লিডার বললে আমাকে মানুষ কি বলবে? আমি মানুষটার নাম বলি আপনাকে। উনি হচ্ছেন ইলন মাস্ক।
ওনাকে তো আপনি পোর লিডার বলতে পারবেন না। না। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি আসলে তো একজন সুপারম্যান। উনি যেই স্কেলে কাজ করেন বা যত ঘন্টা কাজ করেন সপ্তাহে আমরা টোটাল 168 ঘন্টা পাই। হুম। এই 168 ঘন্টার মধ্যে উনি মোটামুটি 120 ঘন্টায় কাজে লাগান বা 130 ঘন্টায় কাজে লাগান। তো এইটা তো একটা আনবিলিভেবল ব্যাপার। আমার মনে হয় যে খোদা তাআলা কিছু মানুষকে পাঠাইছেন এই সমস্ত মানে খুব সুপার পাওয়ার দিয়ে। এখন আমি যদি উনার ওই পাওয়ারটা উনি যদি এখন সব এমপ্লয়ির কাছ থেকে এটা আশা করেন যে টেস্টার বা এক্সের সবাই এই একইভাবে কাজ করবে, যেটা করেন উনি, হুম। তাহলে তো মুশকিল। হ্যাঁ, উনি যখন এক্স কিনে নিলেন তখন উনি আশা করলেন যে এক্সের সব এমপ্লয়ি উনার মতন পাওয়ার মানে কাজ করবে। তো আমি তো ইলন মাস্ককে পুয়ার লিডার কিভাবে বলি? ইলন মাস্ক তো সফল লিডার, কিন্তু মুশকিল হচ্ছে যে উনি মানুষ চালানোর ক্ষেত্রে মানুষের জায়গাটা আসলে বোঝেন না। হুম। উনি আসার পরে এক্স থেকে যথেষ্ট মানুষ ছাঁটাই করলেন। উনি আসার পরে উনি থাকতে টেসলায় কিন্তু যারা আছেন তারা যথেষ্ট পরিশ্রমী। তো সাথে, সাথে আপনি দেখবেন যে ইলন মাস্কের সমপরিমাণ ধনী যারা, বিলিয়নিয়ার যারা, তারা কিন্তু আবার এত পরিশ্রমী না। মানে এত ওয়ার্ক আওয়ার নিয়ে কাজ করে না। তারা কিন্তু 40 আওয়ার্স আ কাজ করে সপ্তাহে। হ্যাঁ? তো তারাও কিন্তু সফলতা পাচ্ছেন। ইলন মাস্কের কথাটা বললাম এভাবে, তার উনি অনেকের কাছেই পোর লিডার। হুম। আবার অনেকের কাছে সফল লিডার। আমার কাছে উনি একজন সফল মানুষ। এখন আমি শুধু উনার ক্ষেত্রে একটা কথা বলবো যে উনি যে সুপার পাওয়ার নিয়ে জন্মাইছেন, উনার সমস্ত এমপ্লয়ি সেই সুপার পাওয়ার অধিকারী না। এক্স্যাক্টলি। সেইটা একটু উনি বা উনার লেভেলে বাংলাদেশে যারা আছেন তারা বুঝলে আমার এমপ্লয়িদের জন্য কাজ করাটা সহজ হবে। আপনার কাছে একজন ভালো লিডারের ডেফিনিশন কি? যে নিজে গোস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। নিজেও আ যে পথে যাবে সবাইকে সেই পথটা দেখাবে। ওকে। আ ভালো লিডার ওইটাই বললাম যে আ ইলন মাস্ক যেমন আমি একটু বললাম যে উনি নিজে কষ্ট করেন, অন্যকে কষ্ট করতে বলেন। হুম। এটা কিন্তু ঠিক আছে জিনিসটা। কিন্তু আমাদের দেশে আপনি অনেক বস পাবেন, দুপুর ১টার আগে উনি অফিসে আসেন না। কিন্তু ৯টায় এমপ্লয়ি যদি অফিসে না ঢোকেন বেতন কেটে নেন। তাইলে উনি কিন্তু গোস দ্য ওয়ে না, শুধু শোজ দ্য ওয়ে। হ্যাঁ? আপনি নিজে যে কাজটা করেন না, কিন্তু করতে বলেন, তাহলে কি হবে? আপনি ভালো লিডার হবেন। আমি এতক্ষণ ইলন মাস্কের কথা বললাম, কিন্তু ইলন মাস্কের তো মূল বৈশিষ্ট্যইটা হচ্ছে উনি আগে করে দেখাচ্ছেন, পরে অন্যকে বলতেছেন আমার পথে হাঁটো। এটা তো একটা ভালো লিডার। যদিও উনার মধ্যে এমপ্যাথি কম, কিন্তু আমি ক্যাডেট কলেজের ছেলে তো, আমি বলব যে শীতের মধ্যে অন্ধকারের মধ্যে আমরা পিটি করতে উঠছি সকালে ৫:৩০ ৬টায়। তা আমরা যখন দেখছি যে তারও আগে আমার ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর উনি দাঁড়ায় আছেন মাঠে। তো উনি তো ভালো লিডার যে উনি দাঁড়ায় আছেন মাঠে আমি যাওয়ার আগে। উনাকে দেখে আমি কিন্তু ইন্সপিরেশন, ভয় ২ টাই পাইছি যে আমাকে যেতে হবে, তাহলে আমার মাঠে থাকতে হবে। আবার এরকম মেজরও আমি দেখছি যে আমাদের পিটি শেষ, ড্রিল শেষ উনি মাঠে আসেইনি, উনার ঘুমও ভাঙেনি। তাহলে তো উনি ভালো লিডার না। অর্থাৎ ভালো লিডার করতে গেলে আমি যেটা করব, আমি ভালোটা করব, ওই ভালোটাই আমি করতে বলব। মাঝে, মাঝে এমন হয় যে কিছু, কিছু ভালো লিডার যাদেরকে আমরা আইডল মানি, তারাও এমন কিছু কথা বলে যেইগুলা তারা যে ভালো লিডার এটা সন্দেহ তৈরি করে। সাপোজ আমি যদি একটা উদাহরণ দেই, গত কয়েক মাস আগে ইন্ডিয়ার সবথেকে বড় সফটওয়্যার কোম্পানি ইনফোসিস। সো ইনফোসিসের যে ওনার, ওনার নামটা আমি ভুলে গেছি। সো উনি গত কয়েক মাস আগে বলছে যে ইন্ডিয়ানদের সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করতে হবে, 70 আওয়ার্স। সো এই কথাগুলা আমি আসলে মনে করি এইগুলা কতটুকু একজন লিডারের এরকম কথা বলা উচিত যে ৭০ ঘন্টা কাজ করতেই হবে। দেখেন, ভারতের কথা আমি বলি, আমাদের দেশ এবং ভারত একই সমস্যায় ভুগতেছে, সেটা হচ্ছে প্রচুর গ্র্যাজুয়েট, চাকরি নাই। আপনি যেখানে এখানে একটা অসাম্যতা পাবেন, এখানে বৈষম্য পাবেন যে যে পরিমাণ চাকরি আপনার হাতে আছে তার থেকে কয়েক গুণ, ১০ গুণ বেশি বেকার হুম। আপনার দেশে আছে। তো সেই সব দেশে
এই সমস্ত কথা বলা যায় এবং বলে টিকেও থাকা যায়। হ্যাঁ, আপনি এগুলা বলবেন আমাদের দেশে, আপনি দেখবেন ৭০ ঘন্টা কাজ করার মতন মানুষ আমাদের দেশেই পেয়ে যাবেন। কারণ আমার তো পেটে ভাত না, আমি কি করব? তো আপনি ভারতের যে উদাহরণ দিলেন, ভারতের ক্ষেত্রে উদাহরণটা, বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণটা আসলে সব জায়গায় আপনি কম বেশি সব কর্পোরেটেই দেখতে পাবেন। হুম, কারণ এই দেশে বেকারের সংখ্যা এত বেশি, এই দেশে মানুষ আহ, বিভিন্নভাবে নিজের ক্ষতি করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড, শেয়ার মার্কেট ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের সম্পদ জমি জমা বিক্রি হয়ে গেছে। এখন তার টিকে থাকা লাগবে। এখন এই ৭০ ঘন্টা ৬০ ঘন্টা নীতির কথা তার আর মাথায় ঢোকে না। তো এই জন্য ভারত বাংলাদেশের যে লিডারশিপটা চলতেছে, এটাকে আমরা অবশ্যই তো কোনো সংজ্ঞায়িত করব না। তো তার মধ্যেও ভালো মানুষ আছে। আহ, সেই সব প্রতিষ্ঠানটা খুঁজে নিয়ে চাকরি পাওয়াটাই তো চ্যালেঞ্জ। যেখানে চাকরি নাই সেখানে ভালো প্রতিষ্ঠানে চাকরি। হ্যাঁ। হেলথের ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে কোন কোন ব্যাপারে আসলে ফোকাস দেওয়া উচিত? একটা অর্গানাইজেশনের হেলথিয়ার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে। এটাও একটা কথা বলি, গতকালকে একজন এইচআর লিডার একটা কথা বলছেন যে আপনাদের এত ট্রেনিং করার দরকার নেই। মজা করে লিখছেন। এইচআর এর বইয়ে যে কথাগুলো আছে সেগুলাই মেনে চলেন। আমিও তাই মনে করি যে যখন বিবিএমবি একজন মানুষ করে, তখন এইচআর এর বইয়ে যে কথাগুলো পড়ে সে বড় হয়, সেইগুলাই যদি এইচআর মেনে চলে সেগুলো যথেষ্ট। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশের কোম্পানিগুলার এইচআরকে তো আমরা গুরুত্বই দেই না। এইচআর একটা প্রপোজাল নিয়ে গেল চেয়ারম্যানের কাছে বা এমডির কাছে, সেটা তো মানে এইচআরকে রুমেই ঢুকতে দেয় না, তার আগেই তাকে রুম থেকে বের করে দেয়। হেড অফ এইচআর আমরা নাম দিয়ে বসায় রাখছি, কিন্তু তার কোনো মূল্য নাই। তো আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন, সহজ উত্তর হচ্ছে এইচআরকে আগে ক্ষমতায়ন করা। এইচআর একজন ভালো মানুষ বসানো, তাকে প্রপার ক্ষমতা দেওয়া যে তুমি যে প্রস্তাব নিয়ে আসবা আমরা সেই প্রস্তাবটা অ্যাপ্রুভাল করে দিব বুঝে শুনে আলোচনা সাপেক্ষে। কিন্তু আপনি একেবারে এইচআরকে কোনো মানে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার বানায় রাখছেন। সেও আসে, সেও যায়, সেও হতাশা নিয়ে থাকে, তারও মুখের দিকে তাকানো যায় না, সেও মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগতেছে। এখন এইচআরের আপনি যদি একেবারে স্পেসিফিক উত্তর জানতে চান, খুব সুন্দর মনের, বোল্ড এবং যোগ্য এইচআরের যে একটা টিম থাকবে, তাদেরকে নিয়োগ দেওয়া এবং তাদেরকে এম্পাওয়ার করা, যেন তাদের অধিকারটা থাকে এমপ্লয়িকে কীভাবে চালাবে এবং ম্যানেজমেন্টকে কীভাবে ম্যানেজ করবে, এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করে যেন চলতে পারে। সুন্দর এইচআরই আমার মনে হয় যে এই ব্যালেন্সটা আনতে পারবে। আমরা বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া আমাদের মেন্টাল হেলথে কতটুকু প্রভাব ফেলতেছে। তো পার্সোনাল লাইফে আমরা অনেক প্রবলেম ফেস করি এই সোশ্যাল মিডিয়ার কারণে। এখন প্রফেশনাল লাইফে সোশ্যাল মিডিয়া কতটুকু প্রভাব ফেলতেছে মেন্টাল হেলথে? ভীষণ প্রভাব ফেলতেছে, ভীষণ। কারণ আমি সোশ্যাল মিডিয়াটা তো আসলে একটা মেকি দুনিয়া। কেউ তো ধরেন এই মুহূর্তে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার আছে, আমাদের কিন্তু মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু আমার ফেসবুক দেখলে বুঝবেন না যে আমার মনে কোনো কষ্ট আছে বা দুঃখ আছে। আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলেই মনে হবে যে আমি একটা খুবই মানে পারফেক্ট সুখী মানুষ। এবং আপনার ফেসবুকে ঢুকলেও মনে হবে যে আপনি খুব সুখী মানুষ। এবং আমাদের দুজনের ফেসবুকে ঢুকলে মনে হবে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া এবং তাদের দেখাশোনা করার দায়িত্বই হচ্ছে আমাদের মূল কাজ। তো ওনারা কিভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, ওনাদের বউরা কোন নাটকে অভিনয় করছেন ইত্যাদি। প্রফেশনাল লাইফে এটা অনেক বেশি ক্ষতি করে। আমি আমার একটা রিসেন্টলি বই আসছে টাইম ম্যানেজমেন্টে, ছোট্ট একটা বইয়ে আমি পুরোটাই লিখছি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, যে সোশ্যাল মিডিয়া কীভাবে আপনার টাইম ম্যানেজমেন্ট নষ্ট করে। একটা গল্প বলেই শেষ করব। গতকালকে সন্ধ্যায় আমি শিল্পকলা একাডেমিতে ফারজানা ওয়াহিদ শায়ানের গান শুনতে গেলাম। তো শায়ান তো আসলে শায়ানের গান আমি এমনি নর্মালি বাসায় স্পটিফাই বা ইউটিউবে শুনি না। কেন? শায়ানের গানের কথা শুনতে হয়। তো কথা শুনে গান শুনতে গেলে অনেক মনোযোগ দিতে হয়, জন্য শায়ানের গান আসলে শোনা হয় না। গান শুনতে গেলে সেরকম গান শুনি যেগুলা সাথে সাথে কাজ করা যায়। তো গতকালকে শিল্পকলায় গেছি তো শুনতে, সেখানেও দেখি কি আমার আশেপাশে যারা মানুষ আছে এরা ফেসবুক চালাচ্ছে। আপনি প্রফেশনের কথা বাদ দেন, আপনি একটা রিক্রিয়েশনের জন্য যেও সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ। তাহলে আপনি এখন কি হচ্ছে, অফিসে আপনি ঢুকে
সব থেকে প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে শুরুর সময়টা। আপনি শুরুর সময়টা নিজের কাজগুলো করে ফেলতে পারেন, কারণ এগুলো এই সময় অনেকেই অ্যাক্টিভলি আপনাকে ডাকাডাকি করবে না। কিন্তু শুরুর সময়টাই হচ্ছে আপনার গত দিনের ফেসবুক পোস্ট, উপদেষ্টা, তাদের বউ বাচ্চা, এইগুলো দেখতে দেখতেই 12টা বাজবে। তো সোশ্যাল মিডিয়া তো আমাদের প্রফেশনাল লাইফে মারাত্মক ক্ষতি করতেছে। এবং সোশ্যাল মিডিয়া আরেকটা ইফেক্ট হচ্ছে ওই যে মেকি দুনিয়া, আমি সুখী মানুষ সেটাই বলতেছি। আমাকে দেখে আপনি ঈর্ষান্বিত হচ্ছেন, আপনি একটা সুখের ছবি দিচ্ছেন, সবাই সুখী, আর সবার কাজ হচ্ছে উপদেষ্টা, মন্ত্রী, এদেরকে নিয়েই। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা প্রফেশনাল লাইফে সোশ্যাল মিডিয়া দ্বারা। আমি গত কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম একজন মুভি ডিরেক্টর। তো উনি বলতেছেন যে লাস্ট 5-7-10 বছরে মুভি মেকিং অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আর স্লো পেসের মুভি মেক হয় না, কারণ যারা হলে গিয়ে সিনেমা দেখে, ধরুন আপনার এক মিনিট আছে বা 30 সেকেন্ড আছে একটু বোরিং সিন বা স্লো সিন, মানুষ ওই 1 মিনিট স্লো সিনও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন ফোন বেক করে তারা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে ঢুকে সেটা স্ক্রল করতে থাকে। সো যার ফলে এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড সিনেমার সাথে যাতে কানেক্ট করে রাখা যায় সেইভাবে এখন সিনেমা মেক হয়। এই জন্য এখন স্লো পেসের সিনেমা হয়ই না। বিশেষ করে আমাদের হলিউড বলা হোক কিংবা বলিউড, সব এখন ফাস্ট পেসের সিনেমাগুলোই মেক করে বেশি। আমি যদি বলি প্রফেশনাল ও পার্সোনাল লাইফে আমরা কিভাবে এটাকে ব্যালেন্স করে আমরা চলতে পারি? আমরা তো এটাকে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলি। ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আমি অনেকগুলো কথা বলি, তার মধ্যে একটা হচ্ছে যে ফোন আলাদা করে ফেলা, সিম আলাদা করে ফেলা। হ্যাঁ, আমাদের যারা আসলে সিনিয়র কর্পোরেট আছেন, ওনারা বাসায় আসেন কিন্তু রেস্ট পান না, রাত 10টা-11টা পর্যন্ত ফোন বাজতেই থাকে, পরদিন সকাল 8টায় আবার বের হয়ে যেতে হয়। তো আবার আমি দেখছি যে যারা মোটামুটি ব্যালেন্স করে চলেন, ওনারা প্রফেশনাল হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপ আলাদা রাখেন। ওনারা অফিস থেকে ফেরার পরে ওনাদেরকে প্রফেশনাল হোয়াটসঅ্যাপে আপনি রিচ করতে পারবেন না, ওটা বন্ধ করে দেন। ওকে, এই সমস্ত কিছু জিনিস যদি মেনটেন করা যায়, যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন করবে বা আপনাকে সরাসরি ফোন করবে, এই ফোন সেটটা বা সিমটা আলাদা করে ফেলা, এবং বাসায় এসে বাসার সময়টা নেওয়া। এমন না যে ফ্যামিলি মেম্বারকে সময় দেওয়া লাগবে, সবার তো ফ্যামিলি ওভাবে নাইও। যার ফ্যামিলি আছে সে ফ্যামিলি মেম্বারকে সময় দিল, যার ফ্যামিলি নাই সে নিজেকে সময় দিল, নিজের যেটা করতে ভাল লাগে সেটা করলো। এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মূল চাবিকাঠিটা আপনার হাতে। আপনার অফিস কোনো দিন আপনাকে যদি পায় রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত, তার আগে আপনাকে ছাড়বে না। আর আপনি যদি একটা ব্যারিয়ার সেট করতে পারেন যে তুমি আমাকে 5টা-6টা পর্যন্ত পাওয়ার কথা, তুমি তারপরে আমাকে পাবা না, এটা যদি তাকে বুঝাই দিতে পারেন ভদ্রভাবে, সো এই ব্যারিয়ার সেট করাটা না আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমার বসে বুঝাইতে হবে যে আমার যেটুকু সময় দেওয়ার কথা ততটুকুই দিব, তারপরে আমাকে আর পাওয়া যাবে না। এইভাবে যদি আমি প্রফেশনাল যোগাযোগগুলো আলাদা করতে পারি, কিন্তু আমাদের এটা অনেকেই করে না। একটা ফোনে, একটা সিমে, একটা হোয়াটসঅ্যাপে, এমনকি আমরা কি করি, যে কোনো একটা অফিসে জয়েন করার পরে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে বেশি সবাইকে রিকোয়েস্ট পাঠায়। এটা তো আরেকটা প্রাইভেসি নষ্ট হওয়া। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হলে দুটো জিনিসকে পুরো সেপারেট করে ফেলতে হবে। ফোনকে, সিমকে, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা যা হোক সেগুলাকে, আর নিজের পার্সোনাল জায়গাগুলোর মধ্যে প্রফেশনাল টাচ না আনা। আমি ফেসবুকে আমার সব কলিগকে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে আসলাম, আমার অফিসে একটা প্রোগ্রাম হলো, ওদের আবার ট্যাগ করে ছবি টবি দিলাম। এইগুলা হয় কি, পরে ওদের সাথে কোনো একটা মিসকমিউনিকেশন হলে তখন এগুলো আরও বেশি নিজের খারাপ লাগে। তাই এই যে নিজের পার্সোনাল প্ল্যাটফর্ম যেগুলো, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, সেইগুলোও আলাদা করে ফেলা, সেইগুলোতে প্রফেশনাল টাচ না রাখা। প্রফেশনাল প্ল্যাটফর্ম তো আপনার আছে, লিঙ্কডইন আছে। লিঙ্কডইনের বাইরে তো আমার মনে হয় না যে ফেসবুক, ইনস্টাগ্রামে আমার প্রফেশনাল মানুষগুলোকে নিয়ে আসার কোনো দরকার আছে। তো এইভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গেলে অবশ্যই আমাদের ব্যারিয়ার সেট করতে হবে যে আমরা কোথায় কাকে অ্যাক্সেস দিব, কোথায় দিব না। মেন্টাল হেলথ, ক্যারিয়ার এবং স্কিল ট্রেনিং নিয়ে আপনি কাকে কাকে ফলো করেন এবং কোন কোন বিষয়ে ফলো করেন? ব্যালেন্স করে চলা, ওই যে বললাম মুশকিল তো ব্যালেন্স করে চলা। হ্যাঁ, ব্যালেন্স করে চলা। এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে অনেক কোচকে শ্রদ্ধা করি। কোচ কাঞ্চন রিসেন্টলি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। কামরুল ভাই অনেক জনপ্রিয়তা পেলেন। যিশু ভাই অনেক জনপ্রিয়তা পেলেন।
আহ, এজাজ ভাই তো আমার মেন্টর, উনিও তো অনেক জনপ্রিয় মানুষ, কিন্তু বর্তমান জামানায় আমাকে যদি দুইজনের নাম বলতে বলা হয়, আমি মাত্র দুইজনের নাম বলবো যে ওনারা আমার স্পিরিচুয়াল মেন্টর, আমি যাদেরকে ভীষণভাবে ফলো করি। একজন হচ্ছে কাজী এম আহমেদ, ফিউচার লিডারের সিইও। ওকে। উনি খুবই সুন্দর কথা বলেন এবং উনি এই এই বয়সে, উনি আমার থেকে অনেক বড়, এই বয়সে উনি পড়াশোনা করেন রেগুলার, নিজেকে ডেভেলপ করে যাচ্ছেন, নিজে শিখে যাচ্ছেন। এটা আমাকে অনেক বড় একটা ইন্সপিরেশন দেয়। আমি যখন দেখি যে উনি পরীক্ষা দিচ্ছেন নতুন করে, উনি পড়তেছেন নতুন করে, আমি মনে করি যে আমার কোনো বয়সই হয়নি। কারণ কাজী ভাইয়ের মতন মানুষ, আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করছি তখন কাজী ভাই হচ্ছে পুরোপুরি কর্পোরেট। আর এই আমি কি ওনাকে বার্ধক্য বলবো, এটা তো ওনার জন্যে মানানসই শব্দ না। ওনার মতন একজন বয়স্ক মানুষ এই বয়সে যে ইয়াং এবং উনি যে এনার্জেটিক, আমি এই দেশে মনে করি যে আমার আদর্শ হচ্ছে কাজী ভাই। আর সেকেন্ড আরেকজনের নাম বলবো, যাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউই চিনবে না, কারণ উনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না। উনি হচ্ছে লিঙ্ক থ্রি সিটিও, এক্স আর্মি পার্সন, রাকিবুল হাসান ভাই। উনিও, আমি চিনি। হ্যাঁ, উনিও খুবই ভালো মানুষ এবং খুব ব্যালেন্স লাইফ লিড করেন। এবং উনি খুব আপনি দেখবেন যে উনি খুব মেপে কথা বলেন, হ্যাঁ, কোনো অতিরিক্ত কথা না, যেন কম কথাও বলেন না, উনি খুব মেপে কথা বলেন। এবং এই দুটা মানুষকে আমি মনে করি যে না, এনারা আসলে আমাদের সামনে খুব বড় আদর্শ। যেভাবে মানুষকে সাপোর্ট দিচ্ছেন, মানুষের জন্য কাজ করতেছেন, সেম কাজ তো অন্য অনেক প্রতিষ্ঠানই করতেছে বা অনেকে ইন্ডিভিজুয়ালও করতেছে। সো তাদের সাথে আপনাদের পার্থক্য কোথায়, এবং আপনারা নতুন কি মানুষকে দিচ্ছেন, বা আপনাদের ইউএসপিটা আসলে কি? আচ্ছা, আমাদের ইউনিক সেলিং পয়েন্ট না, আগে আমি বলি আমাদের এই ফিল্ডে যারা আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা। স্কিল ট্রেনিংয়ে যারা আছেন, মেন্টাল হেলথে যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা, সবার কাছ থেকেই প্রতিনিয়ত শিখি। এবং একটা বই আছে, নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার বই, আপনি নাম শুনবেন হয়তো, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আমিও তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে শিখি, কাজী ভাইয়ের কাছ থেকে শিখি, যিশু ভাইয়ের কাছ থেকে শিখি, তাদের কাছ থেকে আমিও শিল্পীর মতন চুরি করি, এবং আমি চুরি করে আমি ওভাবেই কাজ করি। সুতরাং আমি তো চেষ্টা করি আমি যখন চুরি করি আমি একজন শিল্পীর মতন চুরি হয়, আমি চুরিটা আপনি ধরতে না পারেন। প্রথম কথা হচ্ছে তাই, তাদের প্রতি শ্রদ্ধা, কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস করে। আপনার তো একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে। আমি কম্পিউটার অ্যানালাইসিস করে আমি বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশে একটা কথা বলা হয় যে সব ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ইন্ডিভিজুয়ালকে একটা কথা বলে, লাইফ টাইম অ্যাক্সেস। এই লাইফ টাইম অ্যাক্সেসটা না সবাই দিয়ে পারে না। কারণ লাইফ টাইম অ্যাক্সেস আমরা জানি যে আমি আপনাকে দিলেও আপনি আমার কাছে 3 মাস পরে আসবেন না, 6 মাস পরে আসবেন, আপনিই ভুলে যাবেন আমাকে। আমরা এম্পাওয়ারমেন্ট থেকে যেটা করি, লাইফ টাইম অ্যাক্সেস না, লাইফ টাইম আপনাকেই আমরা টাচে রাখি। এইটা হচ্ছে আমাদের একটা আমাদের এই পর্যন্ত যত ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট সংখ্যা আপনি শুনলে অবাকই হবেন, হয়তো আমাদের নামও তো মানুষ শুনে নাই, যত আমাদের ক্লায়েন্ট 3000 ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে। হিউজ। 3000 ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে আমি রেগুলার পার্সোনালি নক করি। এটা হচ্ছে আমাদের একটা ইউনিক সাইড। এবং এতে তারা কিন্তু খুব খুশি হয়। আপনি অবাক হবেন শুনলে, এতে তারা খুব খুশি হয়, সম্মানিত বোধ করে, এবং তারা এতে করে ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলে, আরও অন্য ক্লায়েন্টকে রেফার করে। এটা হচ্ছে আমাদের ইউনিক সেলিং পয়েন্ট। আর আমরা আর একটা জিনিস নিয়ে কাজ করি, আসলে তার মেন্টাল হেলথের খবর নিই, সে কেমন আছে, কেমন আছেন শুধু বলেই শেষ করে দিই না, আরও ডিটেলিংয়ে যাই যে আসলে সে তার কেমন আছে, তার অন্য কোনো মানসিক স্বাস্থ্য সহ অন্য কোথাও হেল্প লাগবে কিনা এটা জিজ্ঞেস করি। সো যোগাযোগটা রাখা, এটা আর কি বলতে পারেন যে আমরা চেষ্টা করি যে এটাকে ইউএসপি বানাতে। ধর্মীয় কোনো আচার বা বিধান মেন্টাল হেলথকে কি প্রভাবিত করে? আচ্ছা, আমরা প্রায় তো শেষের দিকে চলে আসছি, এটা নিয়ে আমরা একটু বলি যে ধর্মীয় কোনো ধর্মকে ছোট করে যে সে তো তাকে আমি মানসিকভাবে অসুস্থ বলি। হ্যাঁ, সব ধর্মই সম্মানের, সব ধর্মই সুস্থ, সব ধর্মই সুন্দর কথা বলে। কিন্তু ধর্মীয় কিভাবে আচার ব্যবহার আমাদেরকে প্রভাবিত করে মেন্টাল হেলথকে, সেটা একটু বলি। ধরেন আমি ইসলাম প্রধান দেশে ইসলামের উদাহরণটা দিই, যে আপনি একজন মুসলমান, আপনি ইসলাম ভীষণভাবে মানেন, খুব কড়াভাবে মানেন, কথার কথা আমাদের দেশে যেটা হয় আর কি। আপনি ভারতে দেখলে দেখবেন যে হিন্দুরাও
হিন্দু ধর্মকে মানতেছে, দোষের কিছু না। কিন্তু সমস্যা যেটা করে ফেলে, একটা মুসলমান অনেক ভালোভাবে যখন তার ইসলামকে মানতেছে, সে আবার হয়তো কি বলে অ্যালকোহল নিচ্ছে, তো এরপরে তার মধ্যে শুরু হয় ভীষণ অপরাধবোধ। হ্যাঁ, অপরাধবোধে সে শেষ হয়ে যায়। অপরাধবোধে সে কি ভাবে অ্যালকোহলের নিয়ে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে কোরআন হাদিসে যে কথাগুলো আছে সেইগুলা সে নিজের জীবনে নিয়ে আসে, যে অ্যালকোহলের শাস্তি কি, এবং সে ওই পর্যায়ে নিজেকে চিন্তা করে। দেখেন, চিন্তার গভীরতায় গেলে সে মারাই যাবে চিন্তা করতে করতে, কারণ অ্যালকোহলের শাস্তি তো আসলে ইসলামে অনেক। আমি তো আপনাকে উদাহরণ দিলাম, অ্যালকোহল তো অনেক ধর্মে নিষিদ্ধ না। ধর্মীয় আচার ব্যাপার, আপনি একদিকে ধর্মীয়ভাবে আপনি ধার্মিক হতে চাচ্ছেন কিন্তু ধর্ম মানেন না, এই দুইটা দুই মানে দুই নৌকায় একদিকে একসাথে পা দিয়ে চলার সব থেকে খারাপ দিক হচ্ছে মানসিকভাবে আপনি জর্জরিত থাকবেন। তাই আপনি যদি ধর্ম মানতে চান এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান, আপনি ধর্ম প্রপারলি মানবেন। আপনি দুই নৌকায় পা দিলে ওই যে বিভিন্ন কোরআন হাদিসের আয়াত যেগুলো আপনি জানেন, সেগুলো আপনাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে। ধর্ম মানতে গেলে সুন্দরভাবে মানবেন, যেটা আপনাকে অপরাধবোধে না নিয়ে যায়। আমার কাছে একটা ছেলে আসছিল, যে সে প্রচুর পর্ন দেখছে, এখন সে দোজকের ভয় পাচ্ছে। ভালো, সে পর্ন দেখে দোজকের ভয় পাচ্ছে, এটা সে যে উপলব্ধি করছে, এই উপলব্ধিকে আমি সম্মান করি। কিন্তু তারপরে তার যে অপরাধবোধে ভোগে তার মন পুরা শেষ হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে, সে বেঁচে নাই, তার মানসিক সুস্থতার শেষের দিকে, এবং সে পরকালের ভয় একেবারেই শেষ হয়ে যাচ্ছে। দেখেন, সে যেহেতু ধর্ম মানে, খোদা তাআলা তো ক্ষমার বিশাল ডালি সাজায় আপনার জন্য বসে আছেন, সেটাও তো তার বোঝা উচিত। হ্যাঁ, বারবার এক ভুল করবো, বারবার ক্ষমা চাবো, জিনিসটা তা না। সে তো এখন বুঝতে পারছে, তাহলে তার অপরাধবোধটা তো তাকে কমাইতে হবে। আমার কথা হচ্ছে, ধর্মীয় আচার ব্যবহার মানতে গেলে আমার খোদা তাআলাকেও মানতে হবে এইভাবে যে না, উনি ক্ষমা করতে জানেন। এত শক্তভাবে নিয়ে নিজেকে আসলে মানসিকভাবে মেরে ফেলার কোনো দরকার হয় না। ধর্ম মানতে গেলে সুন্দরভাবে মানবো, পরিচ্ছন্নভাবে মানবো। আর ধর্ম নিয়ে একটাই কথা, যে আমার ধর্ম আমাকে, আমি একজন মুসলমান, আমার ধর্ম আমাকে কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করতে শেখায় না, সেটুকু আমার মাথায় রাখতে হবে। এক সময় তো আমার পাপ পুণ্য দাঁড়িপাল্লায় মাপা হবে, রাইট? সো এইটা আমার কাছে খুব কাজে দেয়, যে ওই অপরাধবোধটা অতিরিক্ত কাজ না করে ওইটা যদি মেন্টাল হেলথে প্রভাব পড়ে, সেটার জন্য আমি ওই চিন্তাটা করি যে আমি খারাপ কাজ করছি, ওকে ঠিক আছে, আমি তবে ভালো কাজও করি, সেটা নিয়ে অতিরিক্ত না ভেবে। সো আমি লাস্ট পয়েন্টে যাব, এটা দিয়ে আমরা শেষ করব, যে স্ট্রেস বা অ্যাংজাইটি হ্যান্ডেল করার জন্য প্রফেশনালদের কী কী ধরনের টেকনিক ফলো করা উচিত এবং আসলে কি করা উচিত। আমরা তো অনেক কথাই বললাম, কিন্তু একটা প্রপার সলিউশন, যে একজন পার্সনকে আসলে কি কি করা উচিত, তাহলে সে এক সুস্থ লাইফ লিড করবে। অনেকগুলো উত্তর আছে। একটা হচ্ছে যে আপনাকে জানলা খোলা রাখতে হবে। দেখেন, আমরা এই যে স্টুডিওতে বসছি, সব জানলা বন্ধ। হ্যাঁ, সাফোকেশন হয়ে যাবে কিন্তু আপনি কিছুক্ষণ পরে। হ্যাঁ, তো আপনাকে জানলা খুলে দিতে হবে। অর্থাৎ আপনার মনের যে দুঃখটা আছে, মনের যে সাফোকেশনটা আছে, মনের যে কষ্টটা আছে, আপনার ওয়ার্ক প্লেসে হোক, আপনার ফ্যামিলিতে হোক, আপনার বলার শেয়ারিং স্পেস থাকতে হবে। সেই শেয়ারটা আপনি আপনার স্বামী স্ত্রীর কাছে করেন, বাবা মার কাছে করেন, বন্ধুদের কাছে করেন, কলিগদের কাছে করেন। সেই মানুষটাও যেন আবার সেটাকে নিয়ে আবার মজা করতে না পারে, সেই মানুষটাও যেন ভালো হয়, সেরকম একটা স্পেস খুঁজে শেয়ার করতে হবে। তো এটা তো ফার্স্ট কথা গেল, যে সে নিজে ধুকে ধুকে মরাটা কোনো সলিউশন না। এখানে একটা উদাহরণ দিয়ে বলি, আমি এটা লিঙ্কডইনে একটা কথা লিখছিলাম আমি, যে একটা অফিসের সেলসের জন্য এক ভদ্রলোককে প্রেশার দিচ্ছে, যে সেলস টার্গেট ফিল আপ না হলে এই মাসের স্যালারি বন্ধ হয়ে গেছে, সামনে থেকে আর স্যালারি হবে না। উনি ওনার চেয়ারে এসে 10 মিনিট পরে ওইখানে স্ট্রোক করে মারা গেছেন। তো প্রথম কথা হলো যে আপনার অবশ্যই, উনি তো এই সেলস প্রেশারে আজকে না, উনি তো তার আগে কয়েক বছর ধরে সেলস প্রেশার নিচ্ছেন। তো এই প্রেশারগুলো ওনার উচিত ছিল ওনার পরিবারকে বলা। আমার মনে হয় ওনার পরিবার ওনাকে ভালোবাসতে ওই চাকরি ওনাকে করতে দিত না, কারণ এই পরিমাণ মেন্টাল প্রেশার নিয়ে তো আসলে বাঁচা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, অফিসের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। এটাও আমার খুব প্রিয় মানুষ, গায়িকা ফারজানা ওয়াহিদ ছায়ান, ও একজন মানসিক স্বাস্থ্যকর্মী। তো ও একটা কথা বলে, আমি সেটা বলি, আপনার মানসিক সুস্থতার একটা
থ্রেশহোল্ড আছে, আপনি কতটুকু সহ্য করতে পারবেন। যেখানে আপনি পারবেন না সেটা ছেড়ে দেন। আপনি এক্ষেত্রে দাম্পত্য ছেড়ে দিবেন, আপনি যদি অফিস ছেড়ে দিবেন, আপনি এমপ্লয়ি ছেড়ে দিবেন, সব ছেড়ে দিবেন, আপনাকে কিন্তু বাঁচতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের শোতে আসার জন্য। অনেক কথাই বললাম মেন্টাল হেলথ নিয়ে, এবং আশা করি যে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আপনি পার্সোনালি যারা প্রফেশনালি অনেক প্রবলেম ফেস করতেছে তাদের জন্য এভাবে কাজ করে যাবেন। সো ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সবাইকে।